ওই টার্গেটটা ফুলফিল করার জন্য ওই এইচএস কোডে বলবে যে আপনার এইচএস কোড না এইচএস কোড, মানে যে ইয়েটা করা থাকে তখন ফাইন করা শুরু করবো ওনারা। ফাইন করে 200% ফাইন, 300% ফাইন। ওনাদের প্রমোশনাল যদি টার্গেট ফুলফিলমেন্টের উপর যদি নির্ধারিত থাকে তখন কিন্তু ওনারা কোনো উপায় থাকে না দেখে কিন্তু জিনিসটা করে। আপাতত প্রত্যেকটা অফিসারকে একটা টার্গেট দেওয়া থাকে যে এটা ফুলফিল করতে লাগবে। আমি যে একটু আগে যে বললাম যে গ্লোবাল যে সিনারিও, হ্যাঁ, গ্লোবাল সিনারিওতে যে ইম্প্যাক্টটা আমাদের অর্থনীতিতে, মানে আমরা কিন্তু এখনো ফুললি মানে ইম্প্যাক্টটা কিন্তু ফিল করছি না। এটা 2 মাস পরে আমরা ফিল করা শুরু করব, কারণ ওই বাড়তি টাকায় যে তেলটা কেনা হয়েছিল ওইটা কিন্তু এই যে এখন যেমন হ্যাজ স্টার্টেড এন্টারিং দ্য ইকোনমি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। হ্যাঁ, তো এটার নকডাউন যে এফেক্ট, যেমন আপনার কেমিক্যালের দাম বেড়ে গেছে, কেমিক্যালের দাম অসম্ভব বেড়ে গেছে, অলমোস্ট 80% বেড়ে গেছে, 70% বেড়ে গেছে, ফার্টিলাইজারের দাম বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়ে গেছে। তো এখন সরকারের যেটা হবে যে আপনার ওই ট্যাক্সটা আসবে ঠিকই, কিন্তু যখন এই শর্টফলটা হবে তখন যেটা আমরা সবসময় আনফর্চুনেটলি যেটা ফেস করে থাকি, ওই টার্গেটটা ফুলফিল করার জন্যে ওই এইচএস কোডে বলবে যে আপনার এইচএস কোড না এইচএস কোড, মানে যে ইয়েটা করা থাকে তখন ফাইন করা শুরু করবো ওনারা। ফাইন করে 200% ফাইন, 300% ফাইন, এইভাবে মানে যেটা আমরা যৌক্তিক না। এখন মানে এখন জিনিসটা হলো যে আমি যদি আরএমজি সেক্টরের কথা বলি, আরএমজি সেক্টরে আমি যখন একটা অর্ডার নিই, ধরেন আমার র মেটেরিয়াল আমি চায়না থেকে নিয়ে আসলাম, চায়না থেকে ইম্পোর্ট করলাম। এখন ইম্পোর্ট করার পরে আমার একটা নির্ধারিত সময় থাকে যেটার মধ্যে আমার এটা এক্সপোর্ট করতে লাগে। তো এখন অ্যাসেসমেন্ট অথবা ইয়ের নামে যদি আমার র মেটেরিয়ালটা পোর্টে 1 মাস আটকিয়ে রাখে, আমি কিন্তু যে শিপমেন্ট, যে ডেডলাইন, যেই তারিখে আমার শিপমেন্টটা করার কথা, আমি এটা মিট করতে পারবো না। যদি মিট না করতে পারি তখন কী হবে, আমার আইদার ডিসকাউন্ট করতে লাগবে, 100 টাকার জিনিস তখন মানে বায়ারের কাছে আমার 80 টাকা বিক্রি করতে লাগবে, অথবা আমার এয়ার ফ্রেট করতে লাগবে। বা আমি যদি দুটোটাই ফাইন্যান্সিয়াল লস। এয়ার ফ্রেট করলে ধরেন মানে এই লসটা হিউজ লস, মানে একটা কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে এই লসে, যদি মানে এরকম একটা সিচুয়েশন দাঁড়ায়, তখন আমি কি করব? তখন তো আমি আর্গুমেন্টে যাব, নাকি আমি সমঝোতায় যাব, নাকি উনি যে ফাইনটা বলছে যে ঠিক আছে আপনাকে আমি 200 টাকা ফাইন করলাম, হ্যাঁ, তখন আমি বলবো ভাই ঠিক আছে এটা মানে 200 না, তাহলে আমরা এটাকে একটু কমাই। তো এইভাবে এই হ্যারাসমেন্ট যে বলেন, হ্যারাসমেন্ট এখান থেকে আসে। কিন্তু একটা জিনিস দেখেন, এনবিআর কর্মকর্তাদের উপর কিন্তু আমরা ঢালাওভাবে অনেক অভিযোগ করি, অনেক কিছু করি, হ্যাঁ, সবাই কিন্তু খারাপ না। অনেক উদাহরণ আছে, অনেক ক্ষেত্রে যখন এরকম অ্যাম্বিগুইটি তৈরি হয়েছে, মানে জেনুইন কেসে, হ্যাঁ, ওনারা কিন্তু আমাদেরকে সহায়তা করে। এরকম আমি অনেক উদাহরণ দিতে পারি, অনেক এনবিআর কর্মকর্তা আছে। কিন্তু দ্য প্রবলেম ইজ যখন ওনাদেরকে একটা আনরিয়েলিস্টিক টার্গেট দেওয়া হয়, হ্যাঁ, তারপর ওনাদের প্রমোশনাল যদি টার্গেট ফুলফিলমেন্টের উপর যদি নির্ধারিত থাকে তখন কিন্তু ওনারা কোনো উপায় থাকে না দেখে কিন্তু জিনিসটা এই বাজেটে রাজস্ব আদায়ের যে টার্গেট দেওয়া হয়েছে বা এনবিআর প্রায় 7 লাখ কোটি টাকা যে রাজস্ব আদায় করবে বলে জানা গেছে বিভিন্ন সূত্রে, এইটা কি আপনার কাছে আনরিয়েলিস্টিক মনে হচ্ছে? এটা আনরিয়েলিস্টিক, বিকজ আপনার মানে অ্যাজ ইট ইজ ব্যবসার যে অবস্থা, মানে আপনি এই বছরের যদি দেখেন, মানে এইটাই তো কন্টিনিউ করবে, কারণ এমন তো গত 3 মাসে তো এমন কিছু ঘটেনি যে বাংলাদেশে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। এমন তো না যে আমার গ্যাস হঠাৎ করে মানে গ্যাসের প্রেশার খুবই ভালো হয়ে গেছে, আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ প্রেশারে, ইলেকট্রিসিটির কোনো লোডশেডিং নেই, রাস্তাঘাট খুবই মজবুত হয়ে গেছে, কোথাও কোনো যানজট নেই। আমি ঢাকার থেকে চিটাগাং যদি মাল এক্সপোর্ট মানে ট্রাকে উঠাই ঠিক সময়ে চলে যাচ্ছে, ব্যাংকের ইন্টারেস্ট রেট সহনীয় মাত্রায় চলে আসছে, 14 থেকে কমে 9% চলে এসেছে, মানুষের মানে নতুন জব ইজ বিং ক্রিয়েটেড, হ্যাঁ, এরকম তো কিছু হয়নি, আলোকিত কিছু হয়নি এরকম যে আপনি এই মানে এটাকে রিয়েলিস্টিক করার জন্য যে জিনিসগুলো লাগবে এগুলো কিন্তু এখনো হয়নি। যদি হতো তখন যদি আপনি এটা দিতেন, যদি বলতেন যে এইভাবে যেহেতু এখন সব ঠিক হয়ে গেছে, আমরা এইভাবে নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে, নতুন ইনভেস্টমেন্ট আসবে, হ্যাঁ, এইটা ইজ দ্য টার্গেট, হ্যাঁ, তখন আমি বিশ্বাস করতে পারতাম হবে। কিন্তু আমি এখনই দেখতে পাচ্ছি যে ইট উইল বি টাফ, অ্যান্ড এটা মোস্ট লাইকলি আনফর্চুনেটলি
দের উইল বি এ শর্টফল, যে রেভিনিউ টার্গেট দেওয়া হয়েছে, অ্যান্ড সরকার যেটা করবে ওনারা বোরিংয়ে যাবে, লোকাল বোরিংও করবে। আর লোকাল বোরিং যদি না করে, যেটা এক জায়গায় একটা নিউজ ইয়েতে দেখলাম যে ওরা ফরেন বোরিং করবে। ফরেন বোরিং করলে এখানে আরেকটা প্রবলেম যেটা দেখা যাবে ওটা হলো যে ডিভ্যালুয়েশন, যেটা হওয়া উচিত কারেন্সির। হ্যাঁ, কারণ ডিভ্যালুয়েশন ডিভ্যালুয়েশনের একটা খুব খারাপ দিক, জিনিসপাতির দাম বেড়ে যাবে ইন্টারনাল ইকোনমিতে। হ্যাঁ, আমাদের লোকাল এখানে জিনিসপাতির দাম বেড়ে যাবে, কারণ এখনও কিন্তু আমরা র মেটেরিয়াল ইম্পোর্ট করে থাকি। সো ইনফ্লেশনের এফেক্ট ডেফিনেটলি হবে। কিন্তু ডিভ্যালুয়েশন আবার আপনি যদি ডিভ্যালুয়েশন না করেন, মানে অ্যাকচুয়াল যে টাকার যে মান, এটাকে যদি আর্টিফিশিয়ালি কন্ট্রোল করেন, আপনি যদি মার্কেট যদি ডিকটেট না করে, তখন যেটা হয় আমার এক্সপোর্ট কম্পিটিটিভনেস কিন্তু আমি হারিয়ে ফেলি। যেমন আপনি যদি ভারতে দেখেন, ভারতে রুপি এখন হিস্টোরিক্যালি লো। জাপানে দেখেন, জাপানে 160 ইয়েন টু $1, যেটা ইভেন 6 বছর আগে যদি দেখেন দেখবেন 78, 79 এরকম ছিল। তো ওদেরও সেন্ট্রাল ব্যাংক ওটাকে উইক করে রেখেছে টু বি কম্পিটিটিভ ইন ইন্টারন্যাশনাল মার্কেট। সো যেহেতু আমরা এক্সপোর্ট লেড কান্ট্রি, দিস থিং নিডস টু বি অ্যাড্রেসড।